আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকা সেনানিবাসে সর্বস্তরের সৈনিকদের নিয়ে একটি দরবার আহ্বান করেছিলেন। যদিও বলা হচ্ছে যে এটি একটি রুটিন দরবার এবং মাঝে মধ্যেই সেনাপ্রধান বিভিন্ন স্তরের অফিসার এবং সৈনিকদের নিয়ে ধরনের দরবার আহ্বান করে তাদের পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। গতকাল পেশাগত বিভিন্ন বিষয়ের আলোচনার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সেনাপ্রধান আলোচনা করেছেন। তার মধ্যে অন্যতম প্রধান একটি বিষয় ছিল যদি কেউ সেনাবাহিনীর ভেতর থেকে কোনো সেন্সিটিভ ইনফরমেশন লিক করে, কোনো স্পর্শকাতর তথ্য বাইরে কোনো পার্টির কাছে দেয় এবং সেই সোর্স বা সেই ব্যক্তি যদি আইডেন্টিফাইড হয়, তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরো বলেন যে বর্তমানে বাংলাদেশে একটি খুব ক্রুশিয়াল পিরিয়ড অতিক্রম করছে এবং এই অবস্থায় সেনাবাহিনীর সকল সদস্যকে তিনি ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবেলার জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি আরো একটি বিষয় নিয়ে আলাপ করেন যে আপনারা জানেন যে সম্প্রতি এই অবসরপ্রাপ্ত আর্মি অফিসারদের ক্লাব রাওয়া ক্লাব, সেই রাওয়া ক্লাবকে কেন্দ্র করে কতিপয় এক্স আর্মি অফিসারের ভূমিকা সারা দেশে ব্যাপকভাবে নিন্দিত হচ্ছে এবং এই বিষয়টি সেনাপ্রধান নিয়ে আলোচনায় নিয়ে আসেন এবং বলেন যে কিছু কিছু এক্স আর্মি অফিসার তারা নানানভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছেন, সেনাবাহিনীর ভেতরের পরিস্থিতিকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন এবং যার ফলে সেনাবাহিনীর মধ্যে সেনাবাহিনী সম্পর্কে একটা নেগেটিভ ধারণা মানুষের মধ্যে চাউর হচ্ছে। তিনি এইসব এক্স আর্মি অফিসার থেকে সবাইকে দূরে থাকবার আহ্বান জানান এবং আপনারা যারা খোঁজ রাখেন এবং আমিও কিছুটা খোঁজ রাখি যে কিছু কিছু এক্স আর্মি অফিসার যারা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের কারণে চাকরি হারিয়েছিলেন, তারা এখন সংঘবদ্ধভাবে নানা রকমের ষড়যন্ত্র করছে। ইভেন উইদিন আর্মি তারা নানা রকমের কনফিউশন তৈরি করছে বা তাদের ভেস্টেড ইন্টারেস্টটাকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এরকম কয়েকটা নাম আপনারা হয়তো শুনেছেন যে ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড হাসান নাসিব, তারপরে লেফটেন্যান্ট কর্নেল হাসিন, এরকম আরো বেশ কয়েকজন, দু একজন প্রাক্তন সেনা প্রধানের কথাও শোনা যাচ্ছে। এরা আর্মিকে নিয়ে এক ধরনের উগ্রবাদী গোষ্ঠীর সাথে সংযোগ করে দিচ্ছেন বা এরকম নানা রকমের কথা শোনা যাচ্ছে। কতটা সত্য কতটা মিথ্যা সেটা ভেরিফাই করা যাচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে যে এর ফলে আর্মি সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হচ্ছে বা মানুষের মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে যে আসলে কি হচ্ছে আর্মির মধ্যে, ক্যান্টনমেন্টে কি হচ্ছে। সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় একটা বিশাল নিউজ হয়েছে এবং একজন লেফটেন্যান্ট জেনারেলকে উদ্ধৃত করে তারা বলেছেন যে সে জেনারেল ওয়াকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করতে চায়, তার সাথে পাকিস্তানের আইএসএ লিঙ্ক আছে। তো এই ধরনের নানা কথাবার্তা আছে। দেশে বিদেশে থেকে আবার বিভিন্ন প্রাক্তন সামরিক কর্মকর্তারা ইউটিউবে নানা রকমের তথ্য ছড়াচ্ছেন, নানা রকমের বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছেন এবং এই সব নিয়েই আমাদের প্রাক্তন এই আর্মি অফিসারদের কর্মকাণ্ড নিয়ে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খুব স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি মনে করেন যে এগুলো সামগ্রিকভাবে সেনাবাহিনীর জন্য ক্ষতিকর হচ্ছে। তো গতকাল এই রুটিন দরবারেও এই ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচিত হয়েছে এবং সবশেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করবার জন্য আহ্বান জানিয়েছেন এবং তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেছেন এবং সেখানে সেনাবাহিনী কি ভূমিকা রাখছে এই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেন। অধ্যাপক ইউনূস যে বিদেশিদের ডেকে আনছেন ঐতিহাসিক নির্বাচন দেখাতে, সেই বিদেশিরা দেশে এসে বৈঠক করছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে। সূত্রগুলো বলছে, বিদেশি সংস্থার প্রতিনিধিরা শুধু মাঠে ঘাটে মানুষের মধ্যেই নয়, খোদ সরকারের উপদেষ্টাদের মধ্যেও নির্বাচন নিয়ে সংশয় দেখছেন। সবশেষ খবর হলো, অন্তর্বর্তী সরকার অভ্যন্তরেই নির্বাচন নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অসন্তোষ।
পর্দার আড়ালে দুই দলের মধ্যে আসন ভাগাভাগি আর সরকার গঠন নিয়ে সমঝোতা না হয় সরকারের উপদেষ্টাদের মধ্যে একটি গ্রুপ বেজায় চটেছে। অন্যদিকে তিনটি পক্ষ 8ই ফেব্রুয়ারি থেকে বড় ধরনের আন্দোলনে নামছে, এমন খবরে চিন্তিত উপদেষ্টাদের আরেকটি গ্রুপ। এই আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় অচল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সিনিয়র কয়েকজন উপদেষ্টার ধারণা, নির্বাচনের 4 দিন মাত্র বাকি থাকলেও এত কিছু নিয়ে অচল অবস্থা দেখা দিয়েছে যে কোনো মুহূর্তে বড় ধরনের অস্থিরতা দেখা দিলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এমনিতেই নানা কারণে নির্বাচন কমিশন তার প্রস্তুতি এখনো শেষ করতে পারেনি। গাজীপুরে স্থগিত করতে হয়েছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ। পরিস্থিতি নিয়ে উপদেষ্টাদের মধ্যে আশঙ্কা এতটাই বাড়ছে যে নিজেদের মধ্যে ছোট ছোট দলে ভাগ হয়ে এখন তারা বৈঠক করছেন। কমপক্ষে 8 জন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট বাদ দিয়ে সবুজ পাসপোর্ট নিয়ে পশ্চিমা দেশের ভিসাও লাগিয়ে নিয়েছেন। এমনকি দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব যে পুলিশের, সে বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিটিও দেশ ছাড়তে চান। এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর কাছ থেকেও চাপ আসতে পারে, এই আশঙ্কাও আছে সরকারের কারো কারো মধ্যে। সূত্রগুলো বলছে মাঠের পরিস্থিতি যমুনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ধীরে ধীরে, আর তাতে আতঙ্ক বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের। ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদ্দোর নেতৃত্বে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের 11 জন বাংলাদেশে এসেছেন। 7 ফেব্রুয়ারি তারা বৈঠক করেন আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশের সাথে। জাতীয় পার্টির নেতারা বৈঠকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এর পরপরই কমনওয়েলথ অনলাইনে বৈঠক করেছে বাংলাদেশে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের সাথে। ওই বৈঠকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, ডক্টর সেলিম মাহমুদ ও অধ্যাপক জাহানারা আর্য উপস্থিত ছিলেন। কমনওয়েলথ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে কমনওয়েলথকে বলা হয়েছে সন্ত্রাস দমন আইনে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। বিষয়টির সাথে একমত বলে জানিয়েছে কমনওয়েলথের প্রতিনিধি। দর্শক, প্রশ্ন হলো, যে দলটির কার্যক্রম নিষিদ্ধ, যারা নির্বাচনে অংশ নিতে পারছে না, তাদের সাথে কেন কমনওয়েলথ বৈঠক করলো? সে উত্তর পাওয়া যাবে 7 ফেব্রুয়ারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির বক্তব্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 4 দিন আগে আওয়ামী লীগবিহীন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি বলেছে, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না। সিপিডি এবং সংস্থাটির শীর্ষ ব্যক্তিত্বের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। সরকার পক্ষ থেকে বহু আগে থেকে জানানো হয়েছে, নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। তারপরও কেন সিপিডি হঠাৎ নির্বাচনের মাত্র 4 দিন আগে এমন কথা বলছে, তা নিয়ে সরকারের শীর্ষ মহলও বেশ আলোচনার জন্ম দিয়েছে। সিপিডি বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক সমর্থক ও ভোটার চূড়ান্ত নির্বাচনী ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। সরকার একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হতে যাচ্ছে সেটি নিয়ে আপত্তি ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে। সরকার উপদেষ্টাদের আশঙ্কা, আন্তর্জাতিকভাবে নির্বাচনটি বড় ধরনের প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে। কমনওয়েলথের সাথে বৈঠকের পরপরই সজীব ওয়াজেদ জয় সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন। তিনি ভোট দিতে না যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, গায়ের জোরে সংস্কার করলে সে সংস্কার কোনো কাজে দিবে না। তবে আওয়ামী লীগবিহীন নির্বাচনে সরকার উপদেষ্টাদের একটি পক্ষের চেষ্টা ছিল বিএনপি ও জামাত জোটের মধ্যে আসন ভাগাভাগি সমঝোতা এবং 2 জোট মিলে সরকার গঠন করা। গত বছরের ডিসেম্বর থেকে এই চেষ্টা শুরু হয়েছিল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর থেকে সরকারের 4 জন উপদেষ্টা দফায় দফায় এই 2 ইস্যুতে চেষ্টা করা শুরু করেন। খালেদা জিয়া মারা যাওয়ার পর 2রা জানুয়ারি তারেক রহমানের সাথে দেখা করতে গিয়েছিলেন জামাতের আমির। সাক্ষাৎ শেষে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে মিলেমিশে কাজ করার কথা বলেন জামাত ইসলামের আমির, কিন্তু বিএনপির শীর্ষ পর্যায় থেকে বিষয়টি নিয়ে অনাগ্রহ দেখানো হয়। বিএনপিকে রাজি করাতে না পেরে সরকার ওই 4 উপদেষ্টার পরামর্শে এনসিপিকে নিজেদের জোটে নেয় জামাত। তারপরও চলে সমঝোতার আলোচনা।
সূত্রগুলো বলছে আন্তর্জাতিক বেশ কিছু পক্ষের আপত্তিতে বিএনপি এই সমঝোতায় যেতে রাজি হতে পারেনি। সবশেষ 6 ফেব্রুয়ারি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের কাছে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনের পর জামাত ইসলামীর সঙ্গে ঐকমত্যে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দেন তারেক রহমান। ওই সাক্ষাৎকার প্রকাশের পর থেকে জামাত ইসলামের চেয়ে বেশি অস্বস্তিতে পড়েছেন সরকারের ওই 4 উপদেষ্টা। এই উপদেষ্টাদের আশঙ্কা, বিভিন্ন সময় তারা বিএনপি ও দলটির সাথে সম্পৃক্ত অনেক কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের অ্যাকশন নিয়েছিলেন নিয়ম ও আইন বহির্ভূত অনেক সিদ্ধান্ত, যেগুলো নিয়ে বিএনপি এককভাবে ক্ষমতায় আসলে তারা বিপদে পড়তে পারেন। তবে সরকারের উপদেষ্টাদের মধ্যে যে গ্রুপটি নির্বাচন চায়, এমনকি সেটি যেনতেন নির্বাচন হোক বা না হোক, সেই গ্রুপটির মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে নির্বাচন আদৌ সরকার করতে পারবে কি না তা নিয়ে। সরকারের 3 জন উপদেষ্টা মনে করেন 5 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 6 ফেব্রুয়ারি যমুনা ও আশপাশের দৃশ্য দেখে তাদের মনে হয়েছে সরকারের মিত্র বলে যারা পরিচিত তারাই নির্বাচনের আগে যে দাবিতে পরিস্থিতি ঘোলাটে করছে, তাতে নির্বাচন নিয়ে শঙ্কা তাদের বেড়েছে। 8 ফেব্রুয়ারি থেকে 3টি ইস্যুতে আন্দোলন শুরু হতে পারে, এমন তথ্য তারা গোয়েন্দাদের থেকে পেয়েছেন। একটি হলো চট্টগ্রাম বন্দরকে ঘিরে আন্দোলন শুরু হচ্ছে রোববার থেকে। 8 ফেব্রুয়ারি থেকে বহির্নোঙরও অচল হয়ে যাবে। এটি হলে অচল হয়ে পড়বে দেশের অর্থনীতি, কারণ দেশের মোট রপ্তানির 91% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এমনিতেই টানা 6 দিন বন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে রপ্তানি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি পবিত্র রমজান সামনে রেখে আমদানি পণ্য খালাস না হলে গ্রাহক পর্যায়ে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল সহ 4 দফা দাবিতে অনির্দিষ্টকালে লাগাতার কর্মসূচি দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এর আগে পালিত কর্মসূচিতে এতদিন বন্দরের বহির্নোঙর কর্মবিরতির আওতায় ছিল না, তবে আগামীকাল রোববার থেকে ঢাকা ধর্মঘটে বহির্নোঙরের কাজ হবে না। দাবিগুলোর মধ্যে 1 নম্বর দাবি হলো এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার ঘোষণা দিতে হবে সরকারকে। এছাড়া আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া এবং বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবিও আছে। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এই আন্দোলনের ডাক দিয়েছে। দর্শক, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার ভার সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের টানা 6 দিনের কর্মবিরতি চলে গত সপ্তাহে। এ কারণে বন্দরে পণ্য খালাস বন্ধ হয়ে গিয়েছিল। নৌ পরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে পরের 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিল বন্দর রক্ষা পরিষদ। কিন্তু বৃহস্পতিবার উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষের কয়েক ঘন্টা পর আন্দোলনের নেতৃত্ব দানকারী বন্দর শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত ও তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের বাধায় বন্দরের 3টি প্রধান টার্মিনাল নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, চিটাগাং কন্টেইনার টার্মিনাল বা সিসিটি ও জেনারেল কার্গো বার্থের কার্যক্রম মঙ্গলবার থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। দ্বিতীয় যে আন্দোলনটি 8 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেটি হলো পে স্কেল বাস্তবায়নের আন্দোলন। 6 ফেব্রুয়ারি সরকারি ছুটির দিনে সরকারি কর্মচারীদের একটি বিশাল মিছিল যমুনার সামনে গিয়ে আন্দোলন করলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে খোদ ডিএমপি পুলিশ কমিশনারকেও লাঠি চার্জ করতে দেখা গেছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ এর মধ্যে ঘোষণা দিয়েছে পে স্কেল ঘোষণা না দিলে তারা নির্বাচন বয়কট করবে। 8 ফেব্রুয়ারি দুপুর 2টার মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে তারা পুরো দমে কর্মবিরতিতে যাবে। এমনকি ওই গ্রুপটি সচিবালয়ে তালা ঝুলে দিতে পারে এমন আশঙ্কাও করছে গোয়েন্দারা। তাদের সাথে একমত হয়ে সরকারি সেবাদান প্রতিষ্ঠানের কর্মচারীরাও যোগ দিতে পারে। সরকারের কয়েকজন উপদেষ্টা মনে করেন নির্বাচনের মতো মহাযজ্ঞের আগে সরকারি কর্মচারীরা বয়কটের ডাক দিলে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব হবে না। তবে আশঙ্কার কথা হলো সরকারের এই উপদেষ্টাদের ধারণা সরকারের ভিতরে একটি পক্ষ নির্বাচন হোক সেটি চায় না। তাদের
ইন্ধন যদি এসব আন্দোলনের পিছনে থাকে, তাহলে এসব আন্দোলন সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। কারণ চট্টগ্রাম বন্দর ইস্যুতে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি থেকে সরে আসা সরকারের পক্ষে সম্ভব নয়। তাহলে শক্তিধর যে আন্তর্জাতিক পক্ষ সরকারকে এতদিন সাপোর্ট করে আসছে, তারা রাতারাতি শত্রুতে পরিণত হবে। ফলে অধ্যাপক ইউনূস পড়েছেন উভয় সংকটে। তৃতীয় আন্দোলনটি অবশ্য সরকারের মিত্রদের। 5 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চ যমুনা ঘেরাও করে। সরকারের মিত্র হওয়া সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় পুলিশ ব্যাপক চড়াও হতে বাধ্য হয়, জানিয়ে সরকারের মিত্রদের ক্ষোভ ঝরে পড়ে সামাজিক মাধ্যমে। সরকার একটি পক্ষের অনুরোধে শেষ পর্যন্ত তারা 8 ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে। সূত্রগুলো বলছে, কোটি টাকার অনুদান, কোটি টাকার ফ্ল্যাট আর হাদির ভাইকে বিদেশি দূতাবাসের লোভনীয় চাকরি দেওয়ার পরও কেন হুট করে যমুনার সামনে এসে জড়ো হয়েছে, সেটি সরকারের কাছে বেশি বিস্ময়ের। অভিযোগ আছে, সরকার একজন উপদেষ্টার সাথে কয়েকদিন আগে ইনকিলাব মঞ্চের কয়েকজনের বৈঠক হয়েছিল। সরকার উপদেষ্টাদের একটি অংশের আশঙ্কা, এই 3টি আন্দোলন একসাথে শুরু হলে সরকার নির্বাচনী প্রস্তুতির কাজ থেমে যেতে বাধ্য। এমনিতেই নির্বাচন কমিশন এখনো অনেক পিছিয়ে আছে। দেশের সব নির্বাচনী অফিসে এখনো ব্যালট সহ দরকারি সব সরঞ্জাম পৌঁছায়নি। এর মধ্যে গাজীপুর জেলায় নির্বাচনী ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। 6 ফেব্রুয়ারি গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গাজীপুর জেলার 5টি সংসদীয় আসনের গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। নির্বাচনী মালপত্র বিতরণের নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। তবে কি কারণে নির্বাচনের মাত্র 4 দিন আগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানানো হয়নি। সরকার একাধিক সূত্র বলছে, নির্বাচন নিয়ে সরকারের উপদেষ্টাদের মধ্যে শুধু নয়, সরকার ঘনিষ্ঠ আমলাদের মধ্যেও ব্যাপক শঙ্কা দেখা দিয়েছে, যেটি অতীতে কখনোই দেখা যায়নি। এবার তাই ঘটছে। দায়িত্বের থেকেও লাল পাসপোর্ট জমা দিচ্ছেন সরকার উপদেষ্টারা। সবুজ পাসপোর্ট নিয়ে সেখানে পশ্চিমা দেশের ভিসার সিলমোহর লাগিয়ে নিয়েছেন। কমপক্ষে 7 জন উপদেষ্টার পরিবারের সদস্যরা দেশ ছেড়েছেন এরই মধ্যে। গত 20 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত কমপক্ষে 8 জন উপদেষ্টা বিশেষ পাসপোর্ট ছেড়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে অর্থ উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা এর সত্যতাও স্বীকার করেছেন। দায়িত্ব থেকে এমন আবেদনের বিষয়টিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি কৌশলে বলেছেন, অন্য দেশের ভিসা আগেভাগে নিয়ে রাখতে এমন কাজ করছেন তার সহকর্মীরা। শুধু উপদেষ্টারা নয়, সরকার ঘনিষ্ঠ কর্মকর্তারাও বিপদ আঁচ করতে পেরে আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। দেশের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। সেই পুলিশের সর্বোচ্চ ব্যক্তিটি লাল পাসপোর্ট আর রাখতে চান না। আইজিপির চাকরির চুক্তির মেয়াদ আছে এখনো 8 মাস। তা সত্ত্বেও আইজিপি বাহারুল আলম লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট নিতে চান। এ লক্ষ্যে তিনি গত 3রা ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে খোদ আইজিপির এমন উদ্যোগ প্রশাসনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সরকারি একটি সূত্র বলছে, 9 জন উপদেষ্টা এরই মধ্যে অধ্যাপক ইউনূসকে জানিয়ে দিয়েছেন 12 ফেব্রুয়ারির পর তারা আর কোনোভাবেই থাকতে চান না। কিন্তু এই উপদেষ্টাদের আশঙ্কা, অধ্যাপক ইউনূসের কিচেন ক্যাবিনেটের কয়েকজন সদস্য নির্বাচন হোক সেটি চান না, কিংবা দুই দলের মধ্যে বড় সমঝোতা ছাড়া নির্বাচন হওয়া ঠিক হবে না বলে তারা মনে করেন, যার চাপ পড়ছে পুরো প্রশাসনে। যে কারণে অস্থিরতা আর গভীর সংশয় ছড়িয়ে পড়ছে সবখানে। আর এই কারণে অনেক মানুষ প্রকাশ্যে বলছেন, নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে তারা নিশ্চিত নন। কেউ কেউ আবার মনে করছেন, এত যদি কিন্তুর মধ্যে নির্বাচন হলে সেটি হবে কেবল আনুষ্ঠানিকতা। সে আনুষ্ঠানিকতা কতটুকু সারতে পারবে তার লক্ষণ আগামী 2 দিনের পরিষ্কার হয়ে যেতে পারে। এখন এ পর্যন্ত। আপনারা গত 2 দিন থেকে একটি সার্কাস দেখছেন। সার্কাস তো আপনারা 5 আগস্ট 2024 সালের পর থেকেই দেখছেন। তবে গত 2 দিন থেকে আমাদের দেশের সাউয়া হাদি নামে খ্যাত জুলাই সন্ত্রাসীদের একজন, যিনি আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত নিয়মকানুন ভঙ্গ করে আমাদের বিদ্রোহী কবি, বাংলার বায়রন, চির সাম্প্রদায়িকতার কবি, চির মানবতার কবির
পাশে এই সন্ত্রাসী, এই সাম্প্রদায়িক, এই অসভ্য ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে। ইতিহাসের নিরিখে এটি হয়তো থাকবে না, কিন্তু এখন তো সে সেখানে আছে। সেই সাউয়া হাদি নামে খ্যাত এই ব্যক্তিটির হত্যার বিচারের জন্য তারা ডক্টর ইউনূসের উপরে বিশ্বাস করে না। খেয়াল করে দেখেন, ডক্টর ইউনূসকে যদি তারা বিশ্বাস না করে, তাহলে শেখ হাসিনা যে অত বছর বিশ্বাস করেনি, বাংলাদেশের আইন বিচার যে তাকে শাস্তি দিয়েছিল, সে যে মিথ্যাবাদী, এটার কোন অংশে আপনি অস্বীকার করবেন? দেখেন, তারাই ডক্টর ইউনূসকে বিশ্বাস করে না, তাহলে ডক্টর ইউনূসের নির্বাচন দেশের মানুষ কিভাবে বিশ্বাস করবে? ডক্টর ইউনূসের কথা কিভাবে বিশ্বাস করবে? ডক্টর ইউনূসের নিয়োগকারী হচ্ছে এই হাদিরা, ডক্টর ইউনূসের নিয়োগকর্তা হচ্ছে এই এনসিপিরা, এই জামাতরা। তারাই যখন ডক্টর ইউনূসের উপর থেকে তাদের ঈমান হারিয়েছে, তাদের বিশ্বাস হারিয়েছে, তাহলে সাধারণ মানুষ, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা অন্য কোনো দল বলেন, আন্তর্জাতিক শক্তি বলেন, তারা কি করে তার উপরে বিশ্বাস স্থাপন করবে? কারণ তিনি তো নিজেই বলেছিলেন তার নিয়োগকর্তা তারা। তার নিয়োগকর্তারাই যখন তার কর্মচারীর উপরে, তার গোলামের উপরে সমর্থন উজ্জ্বল করে নেন, যখন তারা অস্বীকার করেন তার কথা সত্য বলে ধরে নিতে, তখন কিন্তু তার আর ক্রেডিবিলিটি থাকে না। এখন বিষয়টা হচ্ছে, এই হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ নামে যে মঞ্চটি এখন মাঠে আন্দোলন করছে, সেই মাঠের আন্দোলনকারীরা কেন মাঠে নামলো? তারা তো জামাতে ইসলামের বি টিম, জামাতে ইসলাম হচ্ছে তাদের বাবা। এটা তো জামাতের গোলাম পরোয়ার বলেছে, সন্তান হয়ে বাবার উপরে কথা বলো না, এটা কিন্তু গোলাম পরোয়ার বলেছিল। এটা নিয়ে মিডিয়াতে নিউজ হয়েছে, পত্রিকায় এসছে, টেলিভিশনে দেখেছি, ইউটিউবে তো অহরহ দেখা যায়, এখনো দেখা যায়। তাহলে এখন আপনি ব্যাপারটা বোঝেন, সেই তাদের বাবা তাদেরকে নির্দেশ দিয়েছে। জামাতে ইসলাম কেন নির্দেশ দিয়েছে? জামাতে ইসলাম বুঝতে পেরেছে যে এবারে যে নির্বাচনটি হতে যাচ্ছে, এই নির্বাচনটিতে জামাতে ইসলাম মনে করেছিল যে হাটে মাঠে ঘাটে সব জায়গায় তাদের সন্ত্রাসী, তাদের ক্যাডার বাহিনী, ধর্মের বড়ি খাওয়ানো, ট্যাবলেট খাওয়ানো সেই মৌলবাদী শক্তি, যারা বেহস্তের স্বপ্নে বিভোর, 70টা হুর মনে হয় যেন এখনই তারা ছবি দেখে ফেলতে চায়, সেই তারা বুঝতে পেরেছে যে বিএনপিও কোমর বেঁধে মাঠে নেমেছে। বিএনপির সাথে প্রশাসনের একটা বিশেষ অংশ আছে, পুলিশের একটা বিশেষ অংশ আছে, আর তাছাড়া যারা সারা জীবন এন্টি জামাত, সেই ভোটগুলোও কিন্তু এখন বিএনপির পক্ষে যাবে। তাই জামাতে ইসলামে ধরে নিয়েছে সরকার গঠন করা তো দূরের কথা, 40টি সিট নিয়ে ইজ্জত বাঁচানোও তাদের জন্য কঠিন হয়ে যাবে। এমতো অবস্থায় তারা চাইল চলে বলে কৌশলে কোনো না কোনোভাবে নির্বাচনটিকে পিছনে নিয়ে যেতে। আর এটিকে আমি নির্বাচনও বলি না, এটিকে বলি প্রহসন। অর্থাৎ ডক্টর ইউনূস ক্ষমতা ত্যাগ করার এই গত 1.5 বছরে 17 মাসে বাংলাদেশের মানুষকে যে নির্যাতন করেছে, বাংলাদেশের অর্থনীতিকে যেভাবে বুকে মাটি লাগিয়ে দিয়েছে, বাংলাদেশের সম্পদ যেভাবে বিদেশিদের কাছে লিজ দিয়ে দিয়েছে, বাংলাদেশকে যেভাবে অন্য দেশের করিডোর হিসেবে দিয়ে দিয়েছে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের সাথে যেই দল, যেই মানুষ, যেই সংস্থা জড়িত, তাদেরকে যেইভাবে অপমানিত, লাঞ্ছিত করেছে, তারই ধারাবাহিকতায় আরেকটি প্রহসনের নির্বাচন দিয়ে কারো না কারো হাতে তো ক্ষমতা দিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে তারেক জিয়াকেই তারা বেছে নিয়েছেন তাদের গেটওয়ে হিসেবে। তাই জামাতে ইসলামী সেটা বুঝতে পেরে জামাতে ইসলাম চাচ্ছে এই নির্বাচনটি যেন তেনভাবে বন্ধ করে দেওয়া যায়। সেই জন্যই তারা এই ইনকিলাব মঞ্চকে, মানে তাদের পুত্র, তাদের নাতিদেরকে 1971 সালের ঘাতকদের ছেলে সন্তান এবং তার নাতিদেরকে যেভাবে 24শে জুলাইয়ে সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল, সেই বাহিনীটাকে এখন ওই যমুনার সামনে নিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ডক্টর ইউনূস এবং তার বাহিনী পুলিশকে নির্দেশ দিয়েছে এদেরকে হত্যা করে হলেও তাদেরকে এখান থেকে সরাতে হবে। কুত্তার মতো কিভাবে পিটিয়েছে আপনারা যদি দেখে না থাকেন, আমি প্রয়োজনে আমার এই ভিডিওর নিচে লিঙ্কগুলো দিয়ে দিব, সেই কুত্তা পেটা ছবিগুলো আপনারা দেখে নেবেন। শেখ হাসিনার আমলে যখন সন্ত্রাসীরা যখন মেট্রো রেল ভেঙে ফেলে, সন্ত্রাসীরা যখন টিভি ভবন জ্বালিয়ে দেয়, সন্ত্রাসীরা যখন বাজ পুড়িয়ে দেয়, তখন তাদের উপরে আক্রমণ করা হয়েছিল।
কিছু কিছু তারা এইসব সন্ত্রাসীদের কেউ কেউ মারাও গিয়েছিল। তখন আমরা মানবাধিকার কর্মীদেরকে, তখন আমরা পাকিস্তানপন্থী বাংলাদেশ বিরোধী শক্তিকে সোচ্চার হতে দেখেছি। কিন্তু এখন যে কুত্তা পিটা করতেছে, কই পুলিশের বিরুদ্ধে তোমাদের সোচ্চার কোথায়? মানবাধিকার কর্মীরা আজকে কোথায়? ব্রিটিশ আমেরিকা আজকে কোথায়? জাতিসংঘ আজকে কোথায়? নাই। এগুলা মারা গেছে। কারণ এদের মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশটি যেহেতু বাংলাদেশিদের হাতে আছে, তাহলে বাংলাদেশকে দখল করা যাবে না, এবিউজ করা যাবে না, এর উন্নয়ন থামানো যাবে না। কারণ শেখ হাসিনা বাংলাদেশের পক্ষের মানুষ। ঠিক সেই কারণেই শেখ হাসিনাকে তাড়ানোর মিশন এটা ছিল। এখন এই শাহু আহাদের মৃত্যুর হত্যার দাবিতে যারা রাস্তা অবরোধ করছে, যারা আন্দোলন করছে, তাদেরকে কুকুর পেটা করেছে। শুধু পুরুষকে না, নারীদেরকেও কুত্তার মতো পিটিয়েছে। কিন্তু এর বিচার, এর কোনো মানে সামাজিক রিপারকেশন আমরা দেখিনি। জাতিসংঘও কিছু বলেনি। এই যে দেখেন, জাতিসংঘের কথাটা বলতে লজ্জা শরম জাতিসংঘ খেয়ে ফেলছে। যখন দীপুচন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করা হলো, জাতিসংঘ কিন্তু কোনো স্টেটমেন্ট দেয়নি। কিন্তু এই শাহু আহাদিকে যখন গুলি করে হত্যা করা হয়, তখন কিন্তু জাতিসংঘ দুঃখ প্রকাশ করেছে। তার মানে দেখেন জাতিসংঘ কিভাবে এই এই সন্ত্রাসীদের সাথে, এই অপরাধীদের সাথে কিভাবে ফ্যাক্ট। ইরাকে যখন যুদ্ধ হয়, মিথ্যা যুদ্ধ, জাতিসংঘ সেখানে সমর্থন দিয়েছে। লিবিয়াতে যখন যুদ্ধ হয়, জাতিসংঘ সেখানে এর বিরুদ্ধে সমর্থন দিয়েছে। কিন্তু বাংলাদেশেও শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘ দাঁড়িয়েছিল। আজকে দেখেন পুলিশ কিন্তু আগের মতোই পিটাচ্ছে, আগের মতোই কুত্তা পেটা করছে, কিন্তু এখন আর সেটা জায়েজ হয়ে গেছে। ডক্টর ইউনূসরা, নজরুলেরা, আসিফ নজরুলেরা আকাশ ভেঙে ফেলতো, মিথ্যাবাদীরা কি রকমের সবক আপনাদেরকে দিত, এখন আর দেয় না। এখন মূল কথাটি যে জায়গায় বলতে চেয়েছি আমি, সেটি হচ্ছে জামায়াতে ইসলামী বুঝে গিয়েছে এই নির্বাচনে তারা আর জিততে পারবে না। তাই তারা এই নির্বাচনটিকে প্রলং করার জন্য, আরো সময় নেওয়ার জন্য, বানচাল করার জন্য এই তাদের ছেলে এবং নাতিপুতিদেরকে দিয়ে এই আন্দোলনটি করাচ্ছে। আপনি দেখেছেন আম্বারকে, আম্মা দেখ দেখ তোর মুন্না মইরা যায়, ওই মুন্নারে পাঠাইছে। তারপরে আপনি দেখেছেন সাদেক কাইমকে, ফরহাদকে, কোথায় দেখেছেন? ওখানে। ওগুলো তো সবই জামাতের লোক। তাহলে ইনকালাব মঞ্চ কারা? জামাতের একটি সি টিম। জামাতের কিন্তু 4টা টিম। একটা টিম হচ্ছে জামাতে ইসলামী মূল, আরেকটি টিম হচ্ছে এবি পার্টি, আরেকটি টিম হচ্ছে এনসিপি, আর চতুর্থ পন্থা হচ্ছে, এটার নাম হচ্ছে ইনকালাব মঞ্চ। মানে ছোট ছোট দোকান, কিন্তু মালিকানা সবার। কোনোটাতে সানাসুর বিক্রি করে, কোনোটাতে মলম বিক্রি করে, কোনোটাতে কন্ডম বিক্রি করে, কিন্তু মূল মালিকানা জামাতে ইসলামের। তারা 71 সালেও, জামাতে ইসলামী কিন্তু মূলত 1971 সালের ঘাতক, দালাল এবং বাংলাদেশ বিরোধী শক্তি ছিল, বাঙালি বিরোধী শক্তি ছিল। তাদের 4টা দোকান ছিল। একটার নাম ছিল আল বদর, একটার নাম ছিল আল সামস, একটার নাম ছিল রাজাকার, আরেকটার নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। এই যে 4টি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোর মূল মালিকানা কিন্তু গোলাম আজমদের ছিল। আব্বাস আলী ভোদাই নামে একজন ছিল না, মন্ত্রীও ছিল, জামাতের ভারপ্রাপ্ত আমিরও ছিল। সেই আব্বাস আলীরা ছিল মূল হোতা। কিন্তু এই দোকানগুলার ভিন্ন নামে নামে তারা মার্কেটে ছিল, এখন যেমনটা আছে। তবে বাংলাদেশে জামাতের আজকের যে আস্ফালন, নারীর প্রতি যে তাদের বিতৃষ্ণা, দেখেন ইসলামী ব্যাংকে মাত্র 3% নারী চাকরি করে, বাংলাদেশে 50%-এর উপরে নারী। তারা নারীদেরকে সমাজ থেকে এক্সক্লুড করার জন্য, এক করে করার জন্য, কিচেনে পাঠিয়ে দেওয়ার জন্য এই রাজনৈতিক দলটা মূলত কাজ করছে। আপনারা জানেন আফগানিস্তানে নারীদের অবস্থান এখন মধ্যযুগের চাইতেও খারাপ। আপনারা ঠিক তেমনি দেখবেন ইরানেও কোনো প্রেসিডেন্ট নির্বাচনে, কোনো জাতীয় নির্বাচনে নারীদেরকে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয় না। ঠিক তেমনি ইয়েমেনেও দেওয়া হতো না, কারণ তারা নারী বিদ্বেষী। তারা নারীকে মানুষ হিসেবে মনে করে না, নারীকে মনে করে ভোগ্যপূর্ণ। আমাদের দেশে একটা করছে না ছাত্রী সংস্থা, চিন্তা করে দেখেন, তারা রাজনীতি করবে ছাত্রী সংস্থা, কিন্তু তারা ভোটে দাঁড়াতে পারবে না। কিসের ভোটে? তারা জাতীয় নির্বাচনে দাঁড়াতে পারবে না, তারা দলের প্রধান হতে পারবে না। কারণ
তারা নারী, অথচ এই নারীরাও তাদেরকে একটা বড় অংশ সমর্থন করে। তারা বেহেশতে ওই 70 জনের একজন হুরি হতে চায়, একজন হুর হতে চায়, তারা মানুষ হতে চায় না। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। এই শাহওয়াহাদিদেরকে আজকে যেভাবে তার সহযোগীদেরকে কুত্তার মতো পিটাচ্ছে, এই পিটা অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে, সেটার জন্য অপেক্ষা করুন। যে যেখানে আছেন সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা।